ঠিক 40 মিনিটের, 40 মিনিটের বেশি টাইমের মিটিং আবার জুমে হয় না, তো সেটা একটা সমস্যা আর কি। তো এনিওয়ে, আমার মনে হচ্ছে অনেকেই জয়েন করে গেছে, আর যারা জয়েন করবে করবে। কে শুনতে পাচ্ছেন? আমার গলা শোনা যাচ্ছে না? রমন বলছে স্যার কিছু শুনতে পাচ্ছি না। কেউ একজন বলো। অবিদুল, তুমি তো অন আছো, শোনা যাচ্ছে আমার গলা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো এনিওয়ে, আমরা স্টার্ট করছি আজকে। একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা স্টার্ট করব, যেটা আমরা চাই বা না চাই আমরা সবাই এখন জানি। ঠিক আছে, সো লেটস স্টার্ট। আচ্ছা, একটা স্ক্রিন দেখা যাচ্ছে যাতে টোব্যাকো মোজাইক ভাইরাসের ছবি দেখা যাচ্ছে, একটা ব্যাকটেরিয়া হ্যাঁ স্যার, ফাজের দেখা যাচ্ছে। ছবি দেখা যাচ্ছে, ইত্যাদি। ঠিক আছে, এখন আমরা চাই বা না চাই, আমাদের যে টপিকটা ভাইরাস, এই টপিকটার ব্যাপারে আমাদের সবার একটু আইডিয়া আছে। তার কারণ কি, যে এই করোনা আবহে আমরা প্রত্যেকে আর কিছু জানি আর না জানি, আমরা ভাইরাসের ব্যাপারটা খুব ক্লিয়ারলি জানি, যে ভাইরাস জিনিসটা কি। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে কিন্তু অনেক ধারণা আছে। রমন বলছে শুনতে পাচ্ছি না কেন, আমি তো বুঝতে পারছি না, সবাই শুনতে পাচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে যে কেন, ওয়াই ওয়াই ওয়াই, না ওকে বলে দিই। রমন, তুমি নিজের নেটওয়ার্ক কানেকশনটা একটু চেক করো, কারণ বাকিরা কিন্তু সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছে। আর এনিওয়ে, আমি ভিডিওটা তো আপলোড করে দেবো আজকেই, তো প্রবলেম হবে না। তুমি চেষ্টা করো ঢোকার ক্লাসে, নেটওয়ার্কটাকে রিফ্রেশ করে। ওকে, তো আহ, 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 যেটা ব্যাপার দাঁড়াচ্ছে, হুম, আচ্ছা, প্রতিটা এই ঢুকলো, আমরা এখনো ক্লাস শুরু করিনি, এই আমরা ক্লাস সবে শুরু করছি। ওকে, তো ফাইন। যেটা ব্যাপারটা হচ্ছে যে আমরা চাই বা না চাই, আমাদের সবারই ভাইরাসের ব্যাপারে একটা আইডিয়া আছে। আচ্ছা, কেউ দেখো তো রেকর্ডিংটা হচ্ছে তো? হ্যাঁ স্যার, রেকর্ডিং হচ্ছে। ওকে, ঠিক আছে। ভাইরাসের ব্যাপারে আইডিয়া আছে, যে করোনা ভাইরাস, এই করোনা আবহে ভাইরাসের ব্যাপারটা সবাই জানে। হ্যাঁ, নাও দেয়ার আর মেনি থিংস দ্যাট আর রিলেটেড টু আ ভাইরাস। ঠিক আছে, একটা ভাইরাস কি আদেও কোনো লিভিং অর্গানিজম না নন লিভিং অর্গানিজম, এটা আমাকে কে বলবে? স্যার ইন্টারমিডিয়েট, দুটোরই মধ্যবর্তী স্যার। ইন্টারমিডিয়েট মানে বা পোষক, হ্যাঁ বলো। মানে পোষক দেহের মধ্যে এদেরকে জীবের মতো আচরণ করে এবং পোষক দেহের বাইরে এরা মানে জড়ের মতো আচরণ করে স্যার। আচ্ছা, তার মানে হোস্ট সেলের মধ্যে দে আর লিভিং, এন্ড আউটসাইড দ্য হোস্ট সেল দে আর বেসিক্যালি নন লিভিং। এই ব্যাপারটা কেন আমরা একটু বলবো, একটু বোঝার চেষ্টা করব। ঠিক আছে, কি এমন ব্যাপারটা যে ভাইরাল ইনফেকশন হলে এত কিছু প্রবলেম হয়ে যায়? ব্যাপারটা হচ্ছে যে ও যেটা বললো, যে পোষক দেহের মধ্যে মানে হোস্ট সেলের মধ্যে এরা হচ্ছে গিয়ে জীবন্ত, আর পোষক দেহের বাইরে এরা হচ্ছে জড়, একেবারে কারেক্ট। ঠিক আছে, তার কারণ হচ্ছে, সব থেকে ইম্পর্টেন্ট যে কথাটা, সেটা হচ্ছে দে আর নন সেলিউলার অর্গানিজম। এখানে তোমরা দেখবে আমি হাইলাইট করলাম, দে আর নন সেলিউলার অর্গানিজম। তাদের কিন্তু নির্দিষ্ট কোনো কোষ নেই। তাহলে বেঁচে থাকার জন্য আমার তো কোষের দরকার। ঠিক আছে, ধরো আমার বেঁচে থাকার জন্য টাকার দরকার, সবার বেঁচে থাকার জন্য টাকার দরকার হয়, আমার কাছে টাকা নেই, তখন আমি কি করতে পারি? আমি অন্য কারোর থেকে টাকা চুরি করতে পারি, করে আমি বেঁচে থাকতে পারি। ভাইরাসের ব্যাপারটা এক্স্যাক্টলি সেরকম। সে যে হোস্ট সেল মানে পোষক দেহের বাঁচার জন্য যে জিনিসগুলো দরকার, সেই সব জিনিসগুলো সে হ্যাক করে নেয়। হ্যাক করা মানে তোমরা আজকালকার দিনে সবাই খুব ভালো করে বুঝতে পারো। ঠিক আছে, সেগুলো সে হ্যাক করে নেয়, নিয়ে সে বেঁচে থাকে। ইট কমপ্লিটলি স্টিলস, চুরি করা বা হ্যাকস দ্য মেশিনারি অফ দ্য হোস্ট সেল অ্যান্ড ইট সার্ভাইভস। এবার সমস্যাটা এখানে, ভাইরাস ইনফেকশনটা কিন্তু কোনো ভয়ের জিনিস না। ট্রাস্ট মি, ভাইরাল ইনফেকশন ইজ নট আ প্রবলেম। কারণ ভাইরাসের এমনই একটা ব্যাপার যে উইথ টাইম এইটাকে বলে গিয়ে হচ্ছে ইটস আ সেলফ লিমিটিং ডিজিজ।
সেলফ লিমিটিং ডিজিজ মানে হচ্ছে নিজের থেকে ঠিক হয়ে যায়, নিজের থেকে সেরে যায়। তোমরা নিশ্চয়ই জানো যে কলকাতা শহরে করোনা প্রচুর হয়েছিল। জানো তো এই মুহূর্তে কলকাতার ডাক্তাররা কি বলছে, যে করোনা হলে আপনি ওষুধ খাবেন খাবেন, না খাবেন না খাবেন, বাড়িতে নিজের মতো রেস্ট করবেন, ভালো খাবার খাবেন, ভিটামিন টিটামিন খাবেন, এমনি সেরে যাবে। কেন? বিকজ করোনা ইজ আ ভাইরাস অ্যান্ড দ্য ডিজিজ ইজ সেলফ লিমিটিং। একটা ভাইরাস কখনো অনন্তকাল তোমার শরীরে বেঁচে থাকতে পারে না। ঠিক আছে, মানে আমার চেনা, আমার একজন পরিচিত মানে আমার আত্মীয়ই করোনা হয়েছে। তো করোনা হওয়ার প্রায় 22 দিন পর আমি তার সামনে গিয়ে করছি, বসে কথা বলছি, সে বলছে না 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 দূরে থাকো, তোমারও হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। আমি বললাম দেখুন এটা হতে পারে না, কারণ ইদার 14 দিনের মধ্যে ও ভাইরাসটা আপনার শরীর ছেড়ে চলে যাবে, বা ও আপনাকে মেরে দেবে, দুটোর কোনো একটা হতে পারে। আপনি টেস্ট করানোর, টেস্টের রেজাল্ট পাওয়ার 22 দিন পরেও যখন বহাল তবিয়াতে বেঁচে আছেন, তখন আপনার থেকে আর আমার করোনা হবে না, আপনি নিশ্চিন্ত থাকুন। এবার অনেকে বলবে যে অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার। তোমাদের একটা খুব সাধারণ তথ্য দিই, হাড়োয়া বলে একটা জায়গা আছে, ওইখানে আমার শ্বশুর বাড়ির কাছে, ওইখানে আর কি 100 জন এমনি শরীরে আর কি টেস্ট করা হয়েছে করোনা। তার মধ্যে 46 জনের শরীরে অ্যান্টিবডি পজিটিভ পাওয়া গেছে, যার মধ্যে প্রায় 37 জনের কোনো সিমটমই নেই। মানে তারা খাচ্ছে যাচ্ছে, ঘুরছে বেড়াচ্ছে, চাকরি করছে, সবকিছু, মানে তাদের যে করোনা হয়েছে এই ব্যাপারটাই তারা জানে। এদেরকে বলা হয় গিয়ে হচ্ছে অ্যাসিম্পটোমেটিক, মানে যাদের মধ্যে কোনো সিমটম দেখা যাচ্ছে না। এগুলো তোমরা খুব ভালো করেই জানো। ঠিক আছে, তাহলে বিপজ্জনক কখন? কি হলো, সবাই জয়েন করেছে তো? তাহলে আবার কে বলছে শোনা যাচ্ছে না কেন, আমি তো জানি না। তাহলে বিপজ্জনক ব্যাপারটা কখন? কে আমাকে বলবে যে করোনা কোন জায়গায় বিপজ্জনক? কেন প্রথম দিকে এত মানুষ মারা যাচ্ছিল আর এখন অসুখটাকে সেভাবে কেউ পাত্তাই দিচ্ছে না? এটার কারণ কি? বা what is the problem with this disease? বলতে পারবে কেউ? এনি আইডিয়া? কি কেউ শুনতে পাচ্ছ? শুনতে পারলে একটু রেসপন্ড করো। আরে হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আগে মেল দিয়ে সাইন আপ করতে হবে, ইয়েস, এগুলো তো আগে করে রাখবে সব। আচ্ছা শোনা যাচ্ছে। দ্য পয়েন্ট ইজ যে ভাইরাসটা অত ভয়ের কিছু নয়। ভাইরাল ইনফেকশন আমার হয়েছে হয়েছে, ভয়ের হচ্ছে গিয়ে আমার শরীর যে ডিফেন্স মেকানিজমটা দেখাচ্ছে। তুমি দেখবে সাইটোকাইন সার্জ, করোনায় ভয় মানে সাইটোকাইন সার্জ হচ্ছে একটা। মানুষ কিন্তু ভয়ে বা ফেটাল তখন হয়ে যাচ্ছে যখন তোমার শরীর মারাত্মকভাবে ইমিউন রিয়াকশন দিচ্ছে अगेंस्ट দ্যাট ভাইরাস। এইটা হচ্ছে ইকুয়ালি, যে কেউ ধরো তোমাকে উত্তক্ত করতে চায়, তোমাকে গালাগাল দিচ্ছে, সে তখনই সফল হবে যখন তুমি তাকে কোনো রিয়াকশন দেবে। কেউ তোমাকে ওদিকে দাঁড়িয়ে গালাগাল দিয়ে যাচ্ছে, তুমি তাকে কোনো পাত্তাই দিচ্ছ না, কোনো কথাই বলছো না, তাহলে তোমারও কোনো ক্ষতি হবে না, সে তারই এনার্জি লস হবে। ইটস অ্যাবসলিউটলি লাইক দ্যাট। তোমার শরীর যদি কোনো ইমিউন রিয়াকশন প্রডিউস না করে अगेंस्ट দ্যাট ভাইরাস, তাহলে সেই ভাইরাসটা কিন্তু তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ইট ইজ অ্যাপ্লিকেবল ফর অল দ্য ভাইরাসেস ইনক্লুডিং করোনা। এইবার ব্যাপারটা কি হচ্ছে, যে যত লোক আস্তে আস্তে বেশি ইনফেক্টেড হতে থাকে, তত বেশি একটা হার্ড ইমিউনিটি তৈরি হয়, এবং যত প্যাসেজ হতে থাকে একটা ভাইরাসের। ঠিক আছে, ধরো একটা ভাইরাসকে আমি একটা চোরের সাথে কম্পেয়ার করছি। হুম, একটা চোর তোমার বাড়ি এলো, তুমি তাকে চুরি করে পালালো, কিন্তু তুমি তাকে দুঘা দিলে। তারপরে সে আরেকজনের বাড়ি গেল, সেখান থেকেও চুরি করে পালালো, দুঘা দিলে। এরকম করে 15-20 জনের বাড়ি সে ঢুকছে, চুরি করে পালাচ্ছে, তাদের ক্ষতি করছে, কিন্তু প্রত্যেকের কাছে দুঘা করে খাচ্ছে। আস্তে আস্তে কি হবে, চোরের শারীরিক ক্ষমতাটা কমে যাবে, তখন সে 21তম লোকের বাড়িতে গিয়ে আর চুরি করতে সফল নাও হতে পারে, কারণ সে এতগুলো ঘা খেয়েছে, তখন কিন্তু তার শারীরিক ক্ষমতাটা কমে গেছে। দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং উইথ আ ভাইরাস। ঠিক আছে, দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং উইথ আ ভাইরাস।
যত প্যাসেজ হবে একটা ভাইরাসের তত কিন্তু দেখা যাবে যে তার প্যাথোজেনেসিটি যেটা মানে সংক্রমণ করার ক্ষমতা যেটা সেটা কমে যাচ্ছে এবং ততই তুমি বেশি অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার দেখতে পাবে। এই মুহূর্তে তুমি টেস্ট করে দেখো, তোমরা যারা বসে ক্লাস করছো তোমাদেরও অনেকের ব্লাডে করোনার অ্যান্টিবডি আছে, হয়তো আমার ব্লাডেও আছে, আমি কলকাতায় থাকছি, আশেপাশে সর্বত্র ঘুরছি, করছি, এখন তো কেউই আর কিছু সেভাবে মানছে না, রেস্টুরেন্ট গিয়ে মাঠ ময়দান সবই খোলা, সবই হচ্ছে, বাদুর ঝোলা বাস, কে আর মানছে? স্বাস্থ্যবিধি তো জাস্ট একটা এখন পরিহাসের পর্যায়ে চলে এসছে। যাই হোক, এই যে ব্যাপারটা, এন্ড উইথ টাইম দেখবে আর 3 মাস পরে দেখবে আরো এই ব্যাপারটা হচ্ছে, হয়তো ডেথ রেট দেখা যাবে 0.5% নেমে গেছে, তখন আর এত টেস্টিংও হবে না, এত কেউ কেয়ারও করবে না ইত্যাদি। হ্যাঁ, এখনই বলছে যে যদি 15 দিনে আপনার জ্বর না আসে করোনা হওয়ার টেস্ট করার পর, তাহলে আর দ্বিতীয়বার টেস্ট করানোর দরকার নেই। তাহলে যেটা ব্যাপারটা যে এইটা হচ্ছে একটা, বাট দেয়ার ইজ আ প্রবলেম। ভ্যাকসিন করোনা তো ঠিক আছে, বাট এত কিছু ভাইরাস আছে। হ্যাঁ, আমি তোমাদের একটা খুব ছোট্ট করে উদাহরণ দিচ্ছি, আগেও হয়তো দিয়েছি। প্রেম রতন ধন পায়ো বলে একটা সলমান খানের সিনেমা এসেছিল। এই সিনেমাটা শুটিং হয়েছিল গুজরাটে। গুজরাটে সেই সময় কি হচ্ছিল না, খুব বেশি সোয়াইন ফ্লু হচ্ছিল। তাহলে এই সোয়াইন ফ্লুটা হচ্ছিল গুজরাটে, এবং সেই সময় সলমান খান এবং সোনাম কাপুর শুটিং করছিল। তো তাই জন্য ওরা দুজনেই কিন্তু সোয়াইন ফ্লুর ভ্যাকসিন নিয়ে গেছে। কিন্তু শুটিং চলাকালীন দেখা গেল যে ভ্যাকসিন নেওয়া সত্ত্বেও কিন্তু সোনাম কাপুরের সেই সোয়াইন ফ্লু হয়ে গেল। তার কারণ কি? বা আজ অব্দি এইডস, যেটা মানে এইডস বলা ঠিক না, এইচআইভি যেটা হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, এটা কিছু কিছু কেসে এইডস কজ করে, কিছু কিছু কেসে কজ করে না। মানে এইচআইভি পজিটিভ ডাজন্ট মিন ইউ আর আ পেশেন্ট অফ এইডস। ঠিক আছে, এইচআইভি পজিটিভ আর এইডস হওয়াই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে কিন্তু। ঠিক আছে, এনিওয়ে, তো সেটা যদি কারোর ডাউট থাকে আমি বুঝিয়ে দেবো, অসুবিধা নেই। তো এইগুলোর বিরুদ্ধে আজ অব্দি কেন কোনো ভ্যাকসিন ডেভেলপ করা গেল না? এতগুলো ভাইরাস, বা এই যে সোয়াইন ফ্লু ভাইরাসের ভ্যাকসিন নেওয়া সত্ত্বেও সোনাম কাপুরের সোয়াইন ফ্লু হলো, কেউ বলতে পারো এটার কারণ কি? কারণটা হচ্ছে দে আর ভেরি ফাস্ট মিউটেটিং ভাইরাস। মানে তুমি একটা ভ্যাকসিন একটা নির্দিষ্ট ভাইরাল স্ট্রেনের এগেনস্টে বানালে, এইবার এদের মধ্যে মিউটেশন এত বেশি হচ্ছে, এদের আরএনএ, বিশেষ করে যাদের জেনেটিক মেটেরিয়াল হয় তাদের মধ্যে আরএনএ চেঞ্জেস এত ফাস্ট হচ্ছে যে পরের সিজনে যে ভাইরাসটা তোমাকে ইনফেক্ট করছে সেই ভাইরাসটা কিন্তু অতটা প্যাথোজেনিক হবে না। ওই সেই ভাইরাসের প্যাথোজেনিসিটি কোশেন্টস গুলো বদলে যাবে। মানে তুমি আগের সিজনে যে ভাইরাসটার এগেনস্টে ভ্যাকসিন ডেভেলপ করেছো, পরের সিজনে ভাইরাসটা এতটাই বদলে গেছে যে ওই ভ্যাকসিনটা আর কার্যকর হচ্ছে না ভাইরাসটার উপরে। বোঝা যাচ্ছে? সো এখানে যে ইন্টারমিডিয়েট কথাটা, এটা খুব একটা ঠিক কথা। তার কারণ হচ্ছে এদের কোনো সেল নেই। ঠিক আছে, এদের কোনো সেল নেই, দে ডু নট হ্যাভ আ সেলুলার স্ট্রাকচার, প্রপার সেলুলার স্ট্রাকচার। কিন্তু তা সত্ত্বেও এদের মধ্যে কিন্তু একটা পরিবর্তন, অভিযোজনের ক্ষমতা আছে, পরিবর্তী ঘটছে, মিউটেশনস আর হ্যাপেনিং, এভলিউশন হচ্ছে, নতুন স্ট্রেন তৈরি হচ্ছে। ওকে, সো এই জায়গাটায় আমরা কিন্তু একটা জিনিস বলতে পারি যে একটা ভাইরাস কনস্ট্যান্টলি কিন্তু চেঞ্জ করছে, কিন্তু সে চেঞ্জ করতে তখনই সক্ষম যখন সে তোমার শরীরের মধ্যে ঢুকছে, এবং সে তোমাকে নাস্তানাবুদ করতে তখনই সক্ষম যখন তোমার শরীর কিন্তু কোনো ইমিউনোলজিক্যাল রিয়াকশন দিচ্ছে আগেইনস্ট দ্যাট ভাইরাস। ঠিক আছে, দে আর নন সেলুলার, বাট এদের মধ্যে এই ভাইরাসটাকে আমি একটা কথা বলতে পারি, দিস ইজ আ নিউক্লিও প্রোটিন কমপ্লেক্স। নাও হোয়াট ইজ মিন বাই আ নিউক্লিও প্রোটিন কমপ্লেক্স? দেখো এইটা তোমাদের প্রচুরবার কোয়েশ্চেনও এসছে যে টোব্যাকো মোজাইক ভাইরাসের স্ট্রাকচার। এখানে দেখো নিউক্লিও মানে হচ্ছে নিউক্লিক অ্যাসিড।
হ্যাঁ, নিউক্লিক অ্যাসিড। সো হিয়ার দ্য নিউক্লিক অ্যাসিড ইজ বেসিক্যালি আ আরএনএ। এইটা তোমরা দেখবে যে মোটামুটি যে প্লান্ট ভাইরাসেস তোমরা দেখতে পাবে, জাস্ট আ মিনিট, যে প্লান্ট ভাইরাস গুলো তোমরা দেখতে পাবে, ফর মোস্ট অফ দ্য প্লান্ট ভাইরাসেস দ্য জেনেটিক মেটেরিয়াল হচ্ছে গিয়ে সিঙ্গল স্ট্র্যান্ডেড আরএনএ। যে অ্যানিমাল ভাইরাস মানে যেগুলো আমাদেরকে ইনফেক্ট করছে বা অন্যান্য প্রাণীদের ইনফেক্ট করছে, তাদের মধ্যে কিন্তু ডিএনএ আরএনএ উভয় প্রকারেরই জেনেটিক মেটেরিয়াল পাওয়া যায়। ওকে, যে ভাইরাসগুলো ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে সেই ভাইরাসগুলোর ক্ষেত্রে আবার দেখা যায় জেনেটিক মেটেরিয়াল কিন্তু ইউজুয়ালি ডিএনএ হয়। তাহলে প্লান্ট ভাইরাস, এটা জেনারেলাইজড ওয়েতে আমি বললাম, এর ডেফিনিটলি অনেক এক্সেপশন আছে, বাট ইন জেনারেল প্লান্ট ভাইরাসের ক্ষেত্রে দেখা যায় যে আরএনএ, সিঙ্গল স্ট্র্যান্ডেড আরএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল। অ্যানিমাল ভাইরাস মানে উদ্ভিদের ভাইরাসের ক্ষেত্রে সিঙ্গল স্ট্র্যান্ডেড আরএনএ হচ্ছে জেনেটিক মেটেরিয়াল। আর অ্যানিমাল ভাইরাসের ক্ষেত্রে দেখা যায় আরএনএ ডিএনএ দুটোই জেনেটিক মেটেরিয়াল হতে পারে। আবার ব্যাকটেরিয়াকে যে ভাইরাস ইনফেক্ট করে, যেগুলোকে আমরা ব্যাকটেরিওফাজ বলে থাকি, এই যে কার্সারটা দেখো এই ধরনের স্ট্রাকচার হয়, এইগুলোর ক্ষেত্রে আবার দেখা যায় গিয়ে হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএটা হচ্ছে গিয়ে তোমার, বা ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল। এবার একটা ভাইরাসকে আমি কেন নিউক্লিয় প্রোটিন কমপ্লেক্স বলছি, ঠিক আছে? কারণ এর মধ্যে একটা নিউক্লিক অ্যাসিড থাকে, যেটা এর মধ্যে কিন্তু একটা জেনেটিক মেটেরিয়াল। এছাড়া সেই নিউক্লিক অ্যাসিডটাকে কভার করে গিয়ে হচ্ছে একটা প্রোটিন দিয়ে তৈরি করা এরকম প্রোটিন ক্যাপসিড। সো টোব্যাকো মোজাইক ভাইরাসে একটা সিঙ্গল স্ট্র্যান্ডেড আরএনএ জেনেটিক মেটেরিয়াল থাকে এবং সেটাকে কভার করছে গিয়ে হচ্ছে একটা ক্যাপসিড which is made up of প্রোটিন। এবং এই এক একটা ইউনিট ক্যাপসিডের, আবার রিপিট করছি, ক্যাপসিডের এই এক একটা ইউনিট, এইগুলোকে বলা হয় গিয়ে হচ্ছে ক্যাপসোমিয়ার। এগুলোকে বলা হয় গিয়ে হচ্ছে ক্যাপসোমিয়ার। তাহলে একাধিক ক্যাপসোমিয়ার একসাথে যুক্ত হয়ে একটা ক্যাপসিড তৈরি করলো। সেটা কি? সেটা হচ্ছে একটা কোট, একটা আস্তরণ, ঠিক আছে? কোন জিনিসটাকে প্রোটেক্ট করছে? ভেতরের যে জেনেটিক মেটেরিয়ালটা আছে, সেটা আরএনএ হতে পারে, ডিএনএ হতে পারে, যা হতে পারে, সেই জেনেটিক মেটেরিয়ালটাকে প্রোটেক্ট করছে। এইটা হচ্ছে একটা ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজকে আমরা কি বলি জানো? বন্ধু ভাইরাস বা ফ্রেন্ডলি ভাইরাস। কেন না, অনেক হার্মফুল ব্যাকটেরিয়া মানে ক্ষতিকর ব্যাকটেরিয়া, প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, তাদেরকে মেরে ফেলতে এই ব্যাকটেরিওফাজ সাহায্য করে। এরকম পরিবেশে অনেক হার্মফুল বা ক্ষতিকর ব্যাকটেরিয়া আছে যেগুলোকে মেরে ফেলতে এই ব্যাকটেরিওফাজ সাহায্য করে। তাই জন্য এইগুলোকে বলা হয় গিয়ে হচ্ছে ফ্রেন্ডলি ভাইরাস, ঠিক আছে? দিজ আর কল্ড ফ্রেন্ডলি ভাইরাসেস, ঠিক আছে? এইবার আমরা একটু দেখে নেব এগুলোর আবিষ্কারের ব্যাপারে। জাস্ট আজকে একটা ইন্ট্রোডাক্টরি লেকচার, এর পরের দিন আরেকটু ডিটেলসে আমরা যাব, আর একদিন হলেই আমার মনে হয় হয়ে যাবে। যে এই ভাইরাস ব্যাপারটা কিভাবে আবিষ্কৃত হয়েছিল। সবার আগে যেটা ব্যাপার হচ্ছে যে তোমাকে তখনই ইনফেক্ট করতে পারে, এফেক্ট করতে পারে, যখন তোমার ইমিউন সিস্টেম এর এগেনস্টে কোনো রিয়াকশন দিচ্ছে স্ট্রং। দ্বিতীয় হচ্ছে কিভাবে এফেক্ট করে না, তোমার কোষের মধ্যে ঢুকে কোষের যাবতীয় জৈব রাসায়নিক বিক্রিয়া যা ঘটছে সেই যে পুরো সিস্টেমটা, সেই সিস্টেমটাকেও চুরি করে নেবে। মানে আমি তোমার কাছে গেলাম, তোমার সব টাকা নিয়ে নিলাম, নিয়ে আমি খুব ভালোভাবে বাঁচলাম, তুমি মরে গেলে। একেবারে ভাইরাসের স্ট্র্যাটেজি হচ্ছে এই, রাম রাম জপনা পরায়া মাল আপনা। তোমার কাছে গেলাম, তোমার সবকিছু আমি নিয়ে নিলাম, নিয়ে তোমাকে আমি মেরে দিই। তাও তুমি মরবে না যদি তুমি কোনো সাধু সন্ন্যাসী হয়ে যাও, টাকা পয়সার প্রতি লোভ নিচ্ছ, নিয়ে যাও, আমি কোনো রিয়াকশন দেবো না, আমি চুপচাপ বসে আছি। যে মুহূর্তে তুমি বললে টাকা পয়সা নিয়ে নিচ্ছ, আমার এই অসুবিধা হচ্ছে, আমি লড়াই করতে শুরু করলাম, করতে শুরু করলাম, ও কিন্তু তোমাকে নাস্তানাবুদ করে মেরে দেবে। কেন জানো? তার কারণ হচ্ছে যে ওর রেপ্লিকেট করার ক্ষমতা অনেক বেশি, ঠিক আছে? মৌমাছি, একটা মৌমাছি কি মানুষের সাথে কখনো পেরে উঠবে? কখনো পেরে ওঠে না।
তাহলে মৌমাছি মানুষকে মারে কি করে? কারণ তারা এক ঝাঁক এসে তোমাকে আক্রমণ করবে। ভাইরাসের ব্যাপারটাও তাই, একটা ভাইরাস তোমাকে কিছু করতেই পারবে না। ঠিক আছে, তোমার শরীরে যদি মানে তোমাকে যদি আমি 5টা করোনা ভাইরাস ছুঁড়ে মারি, তোমার কিচ্ছু হবে না, বিকজ দ্যাটস নট ইনফেক্টিভ। ওকে, এটাও মনে রাখতে হবে এই যে অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার যারা, মানে যাদের করোনা হয়তো ঢুকেছে শরীরে কিন্তু তাদের কোনো সিমটমস নেই, তারা কিন্তু আরেকজনকে ইনফেক্ট করতে পারে না। কারণ একমাত্র সেটা তোমার লাংসে গেলে তবেই সেই ভাইরাসটা দিয়ে তুমি অন্য কাউকে ইনফেক্ট করতে পারবে, মানে তোমার হাঁচি কাশি ইত্যাদির সাহায্যে সেটা স্প্রেড হবে। সেটা যদি তোমার লাংসেই না যায় তাহলে সেটা কিন্তু ইনফেক্টিভ স্টেজে যাচ্ছে না। আর অ্যাসিমটোমেটিক যারা, তাদের ক্ষেত্রে মানে যাদের কোনো সিমটম নেই, দেখা যায় না যে ইউজুয়ালি ভাইরাসটা তাদের লাংস অব্দি পৌঁছেছে বলে। ওকে, এইবার আমরা একটু ভাইরাসটার মানে এই ব্যাপারটা একটু বুঝে নিই যে এগুলো কি করে আবিষ্কার হয়েছিল। আমরা সবাই লুই পাস্তুরের নাম শুনেছি অবশ্যই, আমরা বায়োটেকনোলজি মলিকিউলার বায়োলজি পড়ি, তাহলে লুই পাস্তুরের নাম আমরা অবশ্যই জানি। লুই পাস্তুর এই ভাইরাস শব্দটা প্রথম প্রয়োগ করেন। কিসের জন্য? ভাইরাসের মানে হচ্ছে গিয়ে বিষ, যেটাকে আমরা বলি ভেনাম বা পয়জন ইত্যাদি, পয়জনাস ফ্লুইড বা ভেনাম, মানে বিষ জাতীয় তরল পদার্থ। ঠিক আছে, এবং টোব্যাকো মোজাইক ভাইরাস, এই যে মোজাইক ডিজিজ টোব্যাকোতে বা তামাক গাছে হচ্ছে, এটা এই মোজাইক অসুখ তামাক গাছে হচ্ছে, ডি.জে. ইভানফস্কি বলে 1892-তে ইনি আবিষ্কার করেন যে কিছু এমন মাইক্রো অর্গানিজমস আছে যারা কিন্তু এই ধরনের অসুখ কজ করছে। তারপরে এটা 1892 সালে ডি.জে. ইভানফস্কি আবিষ্কার করেন। 1898 সালে এম.ডব্লিউ. বেজিরিনিক বলে একজন সায়েন্টিস্ট, তিনি কি করেন, তিনি ধরো কোনো মোজাইক ডিজিজ হয়েছে এমন একটা টোব্যাকো গাছ নিয়ে নিলেন, নিয়ে সেই টোব্যাকো গাছের নির্যাসটা নিলেন, নিয়ে সেটা দিয়ে আরেকটা সুস্থ টোব্যাকো গাছে দিয়ে দিলেন। আবার বলছি, এম.ডব্লিউ. বেজিরিনিক 1898 সালে কি করেছিলেন, তিনি একটি তামাক গাছ নিয়ে নিলেন যার আর কি মোজাইক ডিজিজ হয়েছে। এইবারে সেই গাছটির থেকে তিনি একটি নির্যাস নিলেন, নিয়ে একটি সুস্থ তামাক গাছের উপর দিয়ে দিলেন। দেখা যাচ্ছে যে সুস্থ তামাক গাছেও কিন্তু ইনফেকশন হয়ে যাচ্ছে। ওকে, তো এই যে জিনিসটা, এইটাকে তিনি বললেন গিয়ে হচ্ছে কন্টাজিয়াম ভাইভাম ফ্লুইডাম। ঠিক আছে, কন্টাজিয়াম ভাইভাম ফ্লুইডাম, যেটার ইংরেজিতে মানে হচ্ছে ইনফেকশাস লিভিং ফ্লুইড, ইনফেকশাস লিভিং ফ্লুইড। ঠিক আছে, এরপরে আরেকটা পদক্ষেপ যার জন্য পরে নোবেল প্রাইজও হয়েছিল, পাওয়া গিয়েছিল, সেটা হচ্ছে ডব্লিউ.এম. স্ট্যানলি। তিনি কি করেন, তিনি দেখান যে ভাইরাসকে ক্রিস্টালাইজ করা যায়, হ্যাঁ, এবং এক্স রে ডিফ্র্যাকশন পদ্ধতির মাধ্যমে সেটির 3 ডাইমেনশনাল স্ট্রাকচার পুরো জানা যায়। ঠিক আছে, ডব্লিউ.এম. স্ট্যানলি 1935-এ তিনি দেখান যে পুরো ভাইরাসকে ক্রিস্টালাইজ করা যায় এবং সেগুলো পুরো যে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার সেটা জানা সম্ভব এক্স রে ডিফ্র্যাকশন পদ্ধতির মাধ্যমে। এবং তারা কিন্তু কোষের বাইরে একেবারেই জড় নয়, যখন তারা কোষে ঢুকছে তখনই কিন্তু তারা জীবন্ত। ফলে এদেরকে আমরা বলতে পারি গিয়ে হচ্ছে অব্লিগেট প্যারাসাইট, মানে বাঁচার জন্য অব্লিগেটারি, মানে থাকতেই হবে, কোনো পোষক কোষের মধ্যে কিন্তু তোমাকে থাকতেই হবে, জীবিত থাকার জন্য তোমাকে কোনো পোষক কোষের মধ্যে কিন্তু অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, তো যাই হোক, তাহলে নিউক্লিয় প্রোটিন কমপ্লেক্স মানে ভেতরে একটা নিউক্লিক অ্যাসিড আছে, ডিএনএ বা আরএনএ, এবং সেটার বাইরে ভেতরে একটা নিউক্লিক অ্যাসিড আছে, ডিএনএ বা আরএনএ, এবং বাইরে একটা প্রোটিন কোট আছে। দিস ইজ কল্ড দ্য নিউক্লিয় প্রোটিন কমপ্লেক্স। ঠিক আছে, বারবার এইবার একাধিক অসুখ, ঠিক আছে, যেটা আমরা জানি, তার আগে একটা জিনিস বলি, এই যে প্রোটিন কোটটা, হ্যাঁ, এই যে প্রোটিন কোটটা আমরা দেখতে পাচ্ছি, এইটা ক্যাপসিড বলে থাকি, এগুলো ডিফারেন্ট ক্যাপসোমিয়াস, মানে সাব ইউনিট প্রোটিন সাব ইউনিট দিয়ে তৈরি। এবার এর কিন্তু কিছু
নির্দিষ্ট জিওমেট্রি হয়, যেটার ব্যাপারে আমরা নেক্সট ক্লাসে পড়বো। ঠিক আছে, পলিহিড্রাল জিওমেট্রি হতে পারে, এই যে এখানে দেখবে কিছু শেপস এর ব্যাপারে লেখা আছে, মানে নির্দিষ্ট কিছু জ্যামিতিক আকার হয়। এই যে কোটটা, প্রোটিনের যে ক্যাপসিড কোটটা, এর কিন্তু নির্দিষ্ট কিছু জ্যামিতিক আকার হয়। সেটা পলিহেড্রাল হতে পারে, ওকে, তারপরে সেটা হেলিক্যাল হতে পারে, যেরকম ইচ্ছে হতে পারে। এবং আমরা দেখব যে খুব অনেকগুলো যেগুলো খুব ডেট্রিমেন্টাল, ভয়াবহ অসুখ, যেমনি মাম্পস, স্মল পক্স তো এখন আর হয় না, ওটা তো হয়ে গেছে। এইগুলো কিন্তু মানে সবই হারপিস, ইনফ্লুয়েঞ্জা, এগুলো কিন্তু সবই ভাইরাস দ্বারাই কজ করা। আমরা জেনেই থাকি মাম্পস ভাইরাস কজ করে। পক্স, যেটা স্মল পক্স তো হয় না, চিকেন পক্স, এটা ভ্যারিওলা এন্ড ভ্যারিসেলা ভাইরাস ইত্যাদি কজ করছে। হারপিস জোস্টার ভাইরাস কজ করে। ইনফ্লুয়েঞ্জা ফ্লু ভাইরাস কজ করে। এডস হচ্ছে গিয়ে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস কজ করে। এরকম টোব্যাকো মোজাইক ভাইরাস আছে। আরো অনেক ধরনের ভাইরাস আছে যেগুলো কিন্তু বিভিন্ন ধরনের অসুখ কজ করে। এই পুরো ব্যাপারটার থেকে একটা স্টেপ এগিয়ে আরেকটা জিনিস দেখা গেল, যেটা তোমাদের প্রশ্নও আসে 1 নম্বরের, যে ভিরিয়য়েড। হ্যাঁ, ভিরিয়য়েড কাকে বলে? 1971 সালে টি.ও. ডিনার, ইনি কি করেন, ইনি একটা নতুন ইনফেকশাস এজেন্ট আবিষ্কার করেন, যাদের সাইজ কিন্তু ভাইরাসের থেকেও ছোট। ঠিক আছে, ভাইরাসকে আমরা বলে থাকি, ক্লাসিফিকেশন যখন করি তখন বলে থাকি যে ভাইরাস হচ্ছে এমন একটা অর্গানিজম যেটা ব্যাকটেরিয়াল ফিল্টার দিয়ে পাস করে যায়। মানে ইফ ইউ হ্যাভ আ ব্যাকটেরিয়াল ফিল্টার, মোস্ট অফ দা, যে তুমি ফিল্টার কিনবে দোকানে গিয়ে, ঠিক আছে, সে দোকানে মানে জলের ফিল্টার, এখনো তো সবাই অ্যাকোয়াগার্ড ব্যবহার করে এমন নয়, অনেক জায়গায় আছে যে যেখানে জলের ফিল্টার ব্যবহার করা হয়। তো সেই জলের ফিল্টারে সেই ব্যাকটেরিয়াল ফিল্টার দিয়ে কিন্তু পাস করে যায় গিয়ে হচ্ছে ভাইরাস। তো এখান থেকে মানুষের এটা মনে হলো যে ভাইরাস কিন্তু একটা অত্যন্ত ছোট একটা পার্টিকেল। ঠিক আছে, ইট ইজ আ ভেরি ভেরি স্মল পার্টিকেল, স্মলার, মাচ স্মলার দ্যান ব্যাকটেরিয়া। এর উপর আমি তোমাদের একটা প্রশ্ন করব, যে প্রশ্নটা তোমরা উত্তর দেবে একটু পরে, সেটা দিয়ে আমরা আজকে ক্লাস শেষ করব। লাস্টে একটা জিনিস, তার আগে একটা জিনিস বলি, ভিরিয়য়েড। এই ভিরিয়য়েড ব্যাপারটা কি? ঠিক আছে, ভিরিয়য়েড 1971 সালে টি.ও. ডিনার, তিনি কি দেখলেন যে ভাইরাসের থেকেও স্মল, ভাইরাসের থেকেও ছোট সাইজের, হ্যাঁ, একটা অর্গানিজম আছে যেটা আলুর মধ্যে, মানে আলুর মধ্যে পোটাটো স্পিন্ডল টিউবার ডিজিজ বলে একটা অসুখ হয়, পোটাটো স্পিন্ডল টিউবার ডিজিজ, এটা কজ করছে। তারপর উনি দেখলেন যে ভাইরাসকে তো নিউক্লিয় প্রোটিন কমপ্লেক্স বলা হচ্ছিল, মানে ওর মধ্যে নিউক্লিক অ্যাসিডও আছে, প্রোটিনও আছে, কিন্তু এটার মধ্যে দেখা গেল যে কোনো নিউক্লিক অ্যাসিড আছে, ফ্রি আরএনএ, কিন্তু কোনো প্রোটিন নেই, মানে কোনো প্রোটিন কোট নেই যেটা নিউক্লিক অ্যাসিডটাকে ঢেকে রেখেছে, শুধু ফ্রি নিউক্লিক অ্যাসিড বা ফ্রি আরএনএ আছে। তাই জন্য এটাকে পুরোপুরি ভাইরাস বলা গেল না, এটাকে ভিরিয়য়েড বলা হলো। ঠিক আছে, এই যে ভিরিয়য়েডটা, এখানে আরএনএ যেগুলো, সেগুলো খুব কম মলিকিউলার ওয়েটের, খুব লো মলিকিউলার ওয়েট আরএনএ, এবং ফ্রি থাকে, এবং এগুলো কিন্তু কোনো নির্দিষ্ট প্রোটিন কোড দ্বারা ঢাকাও থাকে না। এই মতো অবস্থায়ও এরা কিন্তু ইনফেকশন করতে সক্ষম। তাহলে এদের সেলের বাইরে বাঁচার কোনো ক্ষমতা নেই, ফ্রি আরএনএ, কিন্তু এরা যখন আলুকে ইনফেক্ট করছে তখন কিন্তু পোটাটো স্পিন্ডল টিউবার ডিজিজ কজ করতে পারছে। and since they lack a protein coat around their nucleic acid, so they are called virioid, মানে ভাইরাসের থেকে এক স্তর নিচে। ওকে, নাও I will stop sharing this. নেক্সট ক্লাসে আমি এটা নোটসও দিয়ে দেবো। আজকাল তো বোধহয় তোমরা সব ইংরেজিতেই লেখো, আমাকে তো মানালি তাই বলছিল যে সব ইংরেজিতেই লিখছো। ভালো, ইংরেজিতে লেখা ভালো, ইংরেজিতে লিখলে সেটা ভালো হয়। ঠিক আছে, তো আমার একটা ছোট্ট প্রশ্ন তোমাদেরকে, সে প্রশ্নটা হচ্ছে যে আমাকে একটা কথা বলো, আহ তোমরা প্র্যাকটিক্যাল তো অনেক বছর, তো মানে প্রায় 2.5 বছর আছো ডিপার্টমেন্টে, প্র্যাকটিক্যালে কোনোদিনও মাইক্রোস্কোপে ব্যাকটেরিয়া দেখেছো কোনো গ্রাম স্টেনিং বা কিছু ইত্যাদি করতে গিয়ে? কি হলো, কেউ?
না স্যার দেখিনি। কখনো দেখোনি? আচ্ছা, মাইক্রোস্কোপে ব্যাকটেরিয়া তো খুব ইজিলি দেখা যায়, কিন্তু আমাদের যে লাইট মাইক্রোস্কোপ আছে তাতে কি ভাইরাস দেখা সম্ভব? জেনারেল একটা ভাইরাস বলছি। না স্যার, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। একদম, ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। তার কারণ কি? কারণ স্যার অনেক ক্ষুদ্র হয় ওগুলো। অনেক ক্ষুদ্র হয়, মানে আমরা লাইট মাইক্রোস্কোপে যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করি 400 থেকে 700 ন্যানোমিটার, ভাইরাসের সাইজ যেহেতু 400 ন্যানোমিটারেরও কম, ফলে 400 থেকে 700 ন্যানোমিটারের লাইটের সাহায্যে কিন্তু কোনোদিনও একটা ভাইরাস দেখা যাবে না। তাই জন্য ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্র লাগে। এইটুকু বুঝে রাখতে হবে, আমরা যে আলো ব্যবহার করব সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য থেকে যদি কোনো জিনিসের সাইজ ছোট হয়, তাহলে সেই জিনিস কিন্তু মাইক্রোস্কোপের সাহায্যে আমরা, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে, মানে লাইট মাইক্রোস্কোপের সাহায্যে আমরা দেখতে পাবো না। তার জন্য ইলেকট্রন মাইক্রোস্কোপ কিন্তু আমাদের লাগবে। এইবার লাস্ট একটা জিনিস তোমাদের বলে দিই, যে ভাইরাসটার কিন্তু এটা জরুরি নয় যে সবসময় যে বাইরের কোটটা সেটা একটা প্রোটিন কোটই হবে, এটা কিন্তু লিপিড কোটও হতে পারে। ঠিক আছে, মানে বাইরের যে কোটটা সেটা প্রোটিন, তার সঙ্গে লিপিড এই রকমও হতে পারে। ওকে, এবং সেটা সব থেকে বেস্ট এক্সাম্পল কি জানো? লিপিড কোট ভাইরাসের সব থেকে বেস্ট এক্সাম্পল হচ্ছে করোনা ভাইরাস। করোনা ভাইরাস ইজ আ লিপিড কোট ভাইরাস। ঠিক আছে, যার জন্য বারবার বলা হয় হাত সাবান দিয়ে ধো না স্যানিটাইজার দিয়ে ধো। কেন? সাবান কি? সাবান হচ্ছে একটা হাইড্রোকার্বন, বা স্যানিটাইজার কি ম্যাক্সিমাম ইথানল, বলে না ইথানল যুক্ত স্যানিটাইজারই ব্যবহার করুন। তাহলে ইথানলের ক্ষমতা কি? অ্যালকোহল, সেটা লিপিডকে গলিয়ে দেয়। বা সাবান কি? সাবান হচ্ছে যে তোমার যে কোনো হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশন কিন্তু ভেঙে দিতে পারে। তাহলে যেহেতু একটা লিপিডের মধ্যে হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশনই থাকে লিপিড কোট ভাইরাসের মধ্যে, তাই জন্য সাবান এই স্পর্শে, মানে জামা কাপড়ে যদি অল্প একটু সাবান দিয়ে কাচো, করোনা কিন্তু সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে, কারণ ওর লিপিড কোটটা নষ্ট হয়ে যাবে। বা একটু স্লাইটলি যদি অ্যালকোহল দিয়ে হাত পাত গুলো মুছে নাও, করোনা কিন্তু সবসময় সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে, কারণ ওর লিপিড কোটটা কিন্তু গলে যাবে। So this is another example where is virus, যেটাকে আমরা নরমালি নিউক্লিওপ্রোটিন কমপ্লেক্স বলে থাকি, is having a lipid coat. ওকে, সো আমি এখানে এন্ড করছি। তোমাদের যদি কারোর কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করো। ফাইন, সো দিস ইজ দ্য ইন্ট্রোডাক্টরি লেকচার অন ভাইরাসেস। নেক্সট ক্লাসে আমরা কিছু স্পেসিফিক উদাহরণ দেখব ভাইরাসের, এবং চেষ্টা করব অল্প বিস্তর তার লাইফ সাইকেলের ব্যাপারে পড়া। লাইটিক সাইকেল, লাইসোজেনিক সাইকেল, এই দুটো সাইকেলের ব্যাপারে অল্প বিস্তর আমাদের জ্ঞান থাকতে হবে, এবং কোন কিছু জেনারেল ভাইরাসের ক্যারেক্টারিস্টিক তার উদাহরণ দেখব। তাহলে আমার পোর্শন এন্ড হয়ে যাবে গিয়ে হচ্ছে তোমাদের ফিফথ সেমিস্টারের জন্য। ওকে, থ্যাংক ইউ। আমি তোমাদের যে ক্লাসরুম আছে, আমার যে ক্লাসরুম, তাতে তো আমি দেখলাম অনেকেই তোমরা আছো, 35-30 জন স্টুডেন্ট আছো, তাতে আমি এই লেকচারটা আপলোড করে দিচ্ছি। যারা শুনতে পাওনি তারা দেখো, নিজেদের স্পিকার সেটিংস গুলো দেখো। আমার মনে হয় কিছু গন্ডগোল হচ্ছে, আর না হলেও তোমাদের ক্লাসরুমে তো লেকচার আপলোড থাকবে, সেখান থেকে তোমরা অবশ্যই শুনে নিতে পারবে। ওকে, we end here.